আমি আপনাকে ভালোবাসি মন্ত্রীমশাই, ভালোবাসি আপনাকে। এই শুভ্রা ভালোবাসে আপনাকে, বড্ড বেশি ভালোবাসে। তড়িৎ গতিতে পিছন ফিরে তাকায় মন্ত্রী আরহাম শিকদার। দৃষ্টিতে আবদ্ধ হয় একজন শাড়ি পরিহিতা রমণী। তার থেকে কয়েক হাত দূরে অবস্থান রমণীটির। মুখে মাস্ক থাকার দরুন স্পষ্ট ফুটে উঠছে তার ডাগর ডাগর আখিজোড়া। মুখের সামনে লিপটে আছে কয়েকটা অবাধ্য চুল। পরনে কালো শাড়ি, খোপা করে রাখা চুলে বেলি ফুলের গাছরা, হাত ভর্তি কালো চুড়ি। বিরোধী দলকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন আরহাম শিকদার। শুধু আরহাম শিকদার নয়, এখন তার নামের সাথে জুড়েছে মন্ত্রী শব্দটি। উজ্জ্বল শুভ্র 6 ফুট উচ্চতার এই সুঠমদেহী যুবকের জন্য কত নারী পাগল সে কি জানি। বর্তমান তরুণ তরুণীদের গর্ভ সে, হবেই বা না কেন। মাত্র 31 বছর বয়সেই একজন মন্ত্রী যে। কিছুক্ষণ আগেই নির্বাচনের ফলাফল জানার পর হৈ হুল্লোড়ে মেতে উঠেছিল তার দল। বিরক্ত সে এসবে। মাথার পিছনে ঝুঁটি করে রাখা চুলগুলো আলতো করে স্পর্শ করে দাঁড়িয়ে পড়ে। উদ্দেশ্য বাড়িতে যাওয়া। ঠিক তখনই কর্ণগ্রোচর হয় নারী কণ্ঠটি। উপস্থিত সকলেই হতবাক। মন্ত্রী আরহাম শিকদারের মেয়েদের স্বপ্নের পুরুষ, এতে কোনো সন্দেহ নেই কারোরই। তাই বলে এরকম জনসম্মুখে এমন কিছু কেউ বলবে তা কল্পনারও বাইরে। যার সামনে সকলেই হাত পা কাঁপে, তার সামনে কিভাবে এই রকম বাক্য উচ্চারণ করতে পারলো? সকলেই একবার মন্ত্রী আরহাম শিকদারের দিকে তাকাচ্ছে, তো আরেকবার রমণীটির দিকে। মন্ত্রী আরহাম শিকদার এই শান্ত দৃষ্টি যে কোনো ভয়ঙ্কর কিছুর আগমন সংকেত তা ভালো করেই বুঝতে পারছে সকলে। এই মেয়ে, কি বললে এখন তুমি? ভালোবাসে মন্ত্রীমশাই, এই শুভ্রা আপনাকে ভালোবাসে। নিজের দিকে ইশারা করে বলল শুভ্রা। তাকিয়ে আছে সে তার সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার চোখের দিকে। অবাক সে, যার দিকে চোখ তুলে তাকাতেও মানুষের হাঁটু কাঁপে, তার দিকেই এই মেয়ে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। নিজ মনে শুভ্রাকে অসভ্য মেয়ে হিসেবে ভেবে নেয় সে। উপস্থিত সকলের নজর তাদের দিকে। শুভ্রার পিছনে দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বান্ধবী অদিতি। অদিতি বারবার খোঁজাচ্ছে শুভ্রাকে, চুপ করতে বলছে তাকে। অদিতির হাত পা কাঁপছে। কখন যে কি হয় তাদের সাথে। তার সামনে যে স্বয়ং মন্ত্রী আরহাম শিকদার দাঁড়িয়ে আছে। শুভ্রা আর পারল না বান্ধবীর খোঁজা সহ্য করতে। একটু চিৎকার করেই সে বলে ওঠে, কি সমস্যা তোর অদিতি? দেখছিস মন্ত্রীমশাইকে মনের কথা জানাচ্ছি, তাহলে কেন বারবার খোঁচাচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক না, নাহলে কানে নিচে মারবো একটা, যে নিজের প্রেমিকের 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি তুই। আহাম্মক কোথাকার, একদম জ্বালাবি না। কাশি উঠে যায় অদিতির। মনে মনে নিজেকে ধিক্কার জানায় সে। কোন আক্কেলে এই নির্লজ্জ মেয়েকে ও থামাতে গিয়েছিল? শুভ্রা যে নির্লজ্জ তার তো জানাই ছিল। আরহাম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। কি মন্ত্রীমশাই, ওভাবে কি দেখছেন? নির্লজ্জ ছেলেদের মতো একটা মেয়ের দিকে তাকিয়ে কেন আছেন? এই আপনি না মন্ত্রী? জনগণের সামনে একটা মেয়ের দিকে এইভাবে তাকিয়ে আছেন, লজ্জা করছেন আপনার? যদিও তাকাতেই পারেন, আমি তো আপনারই। তবে অন্য কোনো মেয়ের দিকে এইভাবে যেন তাকাতে না দেখি, তাহলে একদম চোখ তুলে ফেলবো আপনার। সাথে যার দিকে তাকাবেন তারও মনে থাকে যেন আমার কথা। আমার দেরি হয়ে যাচ্ছে, দাদুনের ঔষধের সময় হয়ে গেছে, খাওয়াতে হবে ওনাকে। তাই এখন আসছি আমি, রাতে ফোন করবো আপনাকে। তখন না হয় আপনিও বলে দিয়েন ভালোবাসি শুভ্রা। ফোনে বলতে না চাইলে কালকে আপনার সমাবেশের বাইরে থাকবো আমি, তখন বলে দিয়েন সামনাসামনি। এখন আসি। এই যে ফাহিম ভাইয়া, তোমার মন্ত্রীকে নিয়ে যাও বাসায়, ওনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। এক নাগারেই কথাগুলো বলেই অদিতির হাত ধরে হাঁটা শুরু করলো শুভ্রা। পিছনে যে কতগুলো মানুষ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তা নিয়ে ভাবান্তর হলো না তার। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আরহামের। মস্তিষ্কও যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ভাবতেই পারছে না সে, একটা মেয়ে এভাবেই তাকিয়ে বলল। আরহামের পেছনে দাঁড়িয়েছিল তার ডান হাত ফাহিম। সে এতক্ষণ শুভ্রাকে পর্যবেক্ষণ করছিল। আল্লাহ, এ মেয়ে পাগল হয়ে গেছে। এখন ভাইয়ের হাত থেকে কে ওকে বাঁচাবে? শুভ্রারে, তুই শেষ। কত করে তোকে বোঝালাম ভাইয়ার আশা করিস না, কিন্তু তুই কি করলি? সরাসরি প্রপোজ করলি। এখন তোকে ভাইয়ের হাত থেকে কে বাঁচাবে বোন? আবার যদি ভাই জানতে পারে তুই আমার চাচাতো বোন, আমার না ভাই আমারে উল্টো করে ঝুলিয়ে রাখে। তোকে বলেছিলাম তো ভাইয়ের সম্পর্কে সব, তবুও পাকনামি করলি। এখন বুঝবি ভাই কী জিনিস। ভাগ্যিস কিছুক্ষণ আগে সাংবাদিকদের বিদায় করা হয়েছিল, না হলে এখনই খবরের কাগজের সেরা খবর হতো। মন্ত্রী আরহাম শিকদারকে
সকলের সামনে একটি মেয়ে প্রেম নিবেদন করেছে। কি ভয়ঙ্কর ব্যাপার। ফাহিমের ভাবনার মাঝেই আরহামের গম্ভীর কণ্ঠস্বর কানে আসে। হকচকিয়ে যায় ফাহিম, মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে। মেয়েটার পুরো পরিচিতি চাই আমার। আজকে সন্ধ্যার মধ্যে মেয়েটাকে চেনা চেনা লাগলো। শুকনো ঢোক গিলল ফাহিম। সে কিভাবে বলবে মেয়েটা আর অন্য কেউ নয়, আমার একমাত্র নির্লজ্জ চাচাতো বোন। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর প্রকাশ করল না। অতঃপর আরহামের কথাই হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। আরহাম আর কিছু না বলেই গাড়িতে উঠল, সাথে ফাহিমও উঠল। গাড়ি চলতে শুরু করলো শিকদার ভিলার দিকে। পিছনে আর কয়েকটা গাড়ি, সেখানে রয়েছে তাদের দেহরক্ষী। উপস্থিত জনগণ শুধু দেখেই গেল আরহাম আর শুভ্রার কাহিনী। কানাঘুষা চলছে সকলের মাঝে। দাদুন, 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 আমি বলতে পেরেছি ওনাকে দাদুন, তোমার নাতনি বলতে পেরেছে দাদুন। খানবাড়ির সকলেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। এই মেয়ে যে নির্লজ্জ তা তো জানেই তারা, তাই বলে এইভাবে সকলের সামনে। শুভ্রার দিদুন আনোয়ারা খান একবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছে তো একবার শুভ্রার দিকে। শুভ্রা থাম, তোর কি লজ্জা শরম কিছুই নেই? দেখছিস এখানে তোর চাচা, বড় বাবা সকলে আছে, তবুও। তাতে কি হয়েছে? শুভ্রার জবাবে বিরক্ত হলেন আনোয়ারা খান। এই মেয়েকে কোনো কিছু বলেই লাভ নেই, একদম বাবার মতো হয়েছে, নির্লজ্জ। ছেলের কথা মনে পড়তেই চোখ জোড়া ভিজে ওঠে আনোয়ারা খানের। শুভ্রা দেখল, জড়িয়ে ধরল সে তার দিদুনকে। কি হয়েছে দিদুন? তুই তোর বাবার মতো হয়েছিস শুভ্রা, তোর মধ্যে আমি আমার ছেলের প্রতিছবি দেখতে পাই। বলতে বলতেই কেঁদে ফেললেন আনোয়ারা খান। উপস্থিত সকলে এতক্ষণ হাসি মজা করলেও কেমন যেন নীরব হয়ে গেল। শুভ্রা নিজেও কিছুক্ষণের জন্য থমকে গেল। অতঃপর নিজেকে স্বাভাবিক করে মুখে সেই মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, কি হলো, সবাই এমন চুপচাপ হয়ে গেলে কেন? ধুর, ভাল লাগে না। কোথায় তোমাদের বাড়ি মেয়ে আজকে তার মনের মানুষকে তার মনের কথা জানিয়ে এসছে, জেনে খুশি হবে তোমরা, তা না করে মুখ এমন বাংলার পাঁচ করে রেখেছো। এটা কিন্তু ঠিক না একদমই। লজ্জায় কেউ আর সেখানে থাকলো না, উঠে চলে গেল নিজ নিজ ঘরে। শুধু বসে রইল শুভ্রার দাদুন ইশতিয়াক খান। সারাদিনের সকল ঘটনা বলতেই শুরু করলো শুভ্রা তার দাদুনকে। তিনিও মনোযোগ দিয়ে শুনতে লাগলেন নাতনির কথা। পরিবারে আর কোনো মেয়ে না থাকায় দরুন সকলের চোখের মনি সে। বাবা, আমার মনে হয় এই মেয়েটা খোকার জন্য ভালো হবে। আমারও তাই মনে হচ্ছে বৌমা, শুধু তোমার ছেলের পছন্দ হলেই হয়। আরে অবশ্যই পছন্দ হবে, কি সুন্দর দেখতে মেয়েটা। এবার না করলে বেঁধে বিয়ে করাবো। খোকা তো বলেছে নির্বাচনে জিতলে বিয়ে করবে, কথা দিয়েছিল আপনাকে। তাছাড়া বাবা, আপনার নাতি এক কথার মানুষ। সবেমাত্র বাড়িতে পা রেখেছে আরহাম। নিজের মা আর দাদার কথা কর্ণপ্রচুর হতেই দরজাতেই দাঁড়িয়ে পড়ল সে। পিছনে ছিল ফাহিম, নীলিমা শিকদার আর আজমল শিকদার। এর কথা শুনে ফাহিমের যেন নাচতে ইচ্ছা করছে। আরহামের জন্যই তো তার বিয়ে করা হচ্ছে না। আরে খোকা, চলে এসেছিস, ওখানে দাঁড়িয়ে কেন? আয় আয়, দেখ তো কোন মেয়েকে পছন্দ হয়। মা, কতবার বলেছি তোমাকে খোকা বলে ডাকবে না আমায়। তোমার ছেলের বয়স 31 মা। তার থেকে বড় কথা, তোমার ছেলে মন্ত্রী। আসছে মন্ত্রী, তোকে খোকা বলে ডেকেছি, ডাকবো। তুই তো এখনো আমার কাছে সেই ছোট্ট আরহাম খোকাই আসিস। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। তাই নাকি? তাহলে তোমার এই ছোট্ট খোকাকে এখনই কেন বিয়ে করাতে চাচ্ছ? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে আরহাম। বোকা বনে যায় নীলিমা শিকদার। বুঝতে পারেন বরাবরের মতো আজকেও তাকে কথার জালে ফাঁসাচ্ছে তার ছেলে। কিন্তু আজকে তিনি হার মানবেন না, পণ করেছেন। যেভাবেই হোক ছেলেকে তিনি বিয়ে করাবেন। বয়স তো কম হয়নি ছেলেটার। খোকা, তুই আজকে যাই করিস না কেন, আমাকে তোর কথার জালে আজকে আর ফাঁসাতে পারবি না। তোকে বিয়ে করতে হবে মানে করতেই হবে। তোর থেকে তোর ছোট ছোট কাজিনরা সবাই বিয়ে করেছে, অনেকের তো বাচ্চাও আছে, আর তুই কিনা এখনো বিয়ে করিসনি। জীবনে তো কোনোদিন প্রেম করেছিস বলেও মনে হয় না। যদি তোর কোনো পছন্দ থাকে তো বলে দে, না হলে আমরা যাকে পছন্দ করব তাকেই তোকে বিয়ে করতে হবে এবার। আমার পছন্দের মেয়ে আছে মা। ড্রয়িং রুমে মনে হলো ছোটোখাটো একটা বিস্ফোরণ হলো। ড্রয়িং রুমে উপস্থিত সকলে অবিশ্বাস্য নয়নে তাকালো আরহামের দিকে। তারা বিশ্বাস করতেই পারছে না আরহামের কথা। আরহামের জয়লাভের আনন্দে তার নিকট আত্মীয় সকলে এসেছে শিকদার বাড়িতে। তাছাড়া নীলিমা শিকদার তাদেরকে জানিয়েছেন আরহামের জন্য মেয়ে দেখবে সকলে যেন উপস্থিত থাকে।
নাম কি তার? আরহাম, তার সম্পর্কে সব কিছু বলো। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব তার বাড়িতে। বাবার দিকে তাকালো আরহাম। একবার সকলকে ভালোভাবে দেখে নিল সে। নাম জানি না, তার বাবা কোথায় থাকে, কি করে, দেখতে কেমন, কিচ্ছু জানে না। শুধু তার মায়াবী চোখ দুটো দেখেছে, হরিণের ন্যায় টাকর টাকর চোখ তার। সে চোখের চাহনি ভয়ঙ্কর, অদ্ভুত সুন্দর তার চোখ, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বলে দিলাম তার সম্পর্কে। এখন যাও, তার বাসায় যেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। যাচ্ছি আমি নিজের রুমে, আশা করছি আমাকে বিরক্ত করবে না। বলেই গটগট পায়ে নিজ ঘরের দিকে চলে গেল আরহাম। উপস্থিত সকলেই বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে তার দিকে। যেই ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকিয়েছে কিনা সন্দেহ, সেই ছেলে এভাবে একটা মেয়ের বর্ণনা দিচ্ছে। মিস্টার আসাদ শিকদার ভাবছেন তার ছেলের দেওয়া বর্ণনা সম্পর্কে। এভাবে বুঝি মেয়ে খোঁজা যায়? ফাহিমের মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে। সে ভাবছে সে কি ভুল শুনল? মন্ত্রী আরহাম শিকদার কাউকে পছন্দ করেছে, এটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের থেকে কম কিছু না তার কাছে। বোনের কথা মাথায় আসতেই খারাপ লাগা শুরু হলো তার। শুভ্রা যে তার মন্ত্রী মশাইকে খুব করে চায়, ভালোবাসে মন্ত্রী মশাইকে। নিজের কোনো বোন না থাকায় সে শুভ্রাকে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সেই বোন কষ্ট পাবে ভেবেই বুকের মধ্যে হালকা চিনচেন ব্যথা অনুভব করছে সে। এতক্ষণ দর্শকের ভূমিকা পালন করা আজমল শিকদার বলে উঠলেন, মেয়েটা কে? খোঁজ নেও আসাদ। তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে? নিশ্চয়ই মেয়েটার ভিতরে এমন কিছু দেখেছে যা ওর ভালো লেগেছে। না হলে তোমার যে ছেলে 31 বছরে এসেও বিয়ে করতে নারাজ, এটা তোমার ছেলে তো? নাকি হাসপাতালে বদলি এনেছ? বিয়ের পাগলা বাপের বিয়ে নারাজ ছেলে। আসাদ শিকদার তাকান তার বাবার দিকে, তো আরেকবার নীলিমা শিকদারের দিকে। নীলিমা শিকদার তার ননদ আরিফা তালুকদারকে নিয়ে চলে গেছেন রান্নাঘরের দিকে। পিছনে তার নিজের বোন আর ভাবিও গেল। এখানে থাকলে নির্ঘাত লজ্জায় পড়তে হবে। নানু, মামাইকে বিয়ে পাগলা কেন বললে? জিজ্ঞেস করলো রাইমা। সকলে আগ্রহ নিয়ে তাকালো আজমল শিকদারের দিকে। আসাদ শিকদার বারবার বারণ করছে আজমল শিকদারকে, কিন্তু না, শুনল না ওনার কথা। তোমার মামারি যখন 23 বছর তখন আমাকে এসে বলেছিল সে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। আমি প্রথমে বারণ করি, কারণ ওর তখনও প্রাপ্তবয়স হয়নি। কিন্তু শুনলে তো আমার কথা, দন্যায় বসে যায় তোমার মামাই। না খেয়ে দে পাগলামি শুরু করে। মেয়েটা কে ছিল জানো? তোমাদের মামিমা। অবশেষে উপায় না পেয়ে দিয়ে দিলাম বিয়ে। উপস্থিত সকলেই উচ্চস্বরেই হেসে ওঠে। আসাদ শিকদার না পারছেন মাটির ফাঁক করে ঢুকে যেতে। ছোট বাচ্চাদের সামনে দিল তো তার মান সম্মানের খিচুড়ি বানিয়ে। ফাহিম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু আর চুপচাপ থাকতে পারল না, হেসে উঠল সে। আরে ফাহিম, আসো এখানে আসো। না দাদু, এখানেই ঠিক আছে। বস কিছুক্ষণের মধ্যেই ডাকবে। ফাহিমের কথা শেষ হতে না হতেই আরহামের ডাক পড়ল। তড়িঘড়ি করে আরহামের রুমের দিকে যেতে লাগলো ফাহিম। দেখে মনে হচ্ছে কোনো পারেনি তাড়া করছে তাকে। তার কাণ্ড দেখে সকলে আরেক দফা হেসে উঠল। এই আরহামকে বাড়ির সকলে জমের মতো ভয় পায়। সকলের মাথায় এখন একটা মাত্র চিন্তা, মন্ত্রী আরহাম শিকদার কোনো মেয়েকে পছন্দ করেছে। মেয়েটি কেমন হবে? শাওয়ার নিয়ে বের হলো আরহাম। কিছুক্ষণ আগেই ফাহিমকে বাসায় পাঠিয়েছে সে। বেলকুনিতে থাকা ইজি চেয়ারে বসে আরহাম। তার মস্তিষ্কে বারবার হানা দিচ্ছে সকালের ঘটনা যেন তার চোখের সামনেই বারবার ভেসে উঠছে। মেয়েটাকে তার চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল এর আগেও দেখেছে সেই মেয়েটাকে। তার ভাবনায় ছেদ ঘটে মায়ের কথায়। খোকা, হেয়ালি করবি না, মেয়েটার সকল তথ্য দে। কোন মেয়ে? ব্রুকুচকে জিজ্ঞেস করে আরহাম। অবাক হয়ে যান নীলিমা শিকদার। তার ছেলের আবার কোন দিন থেকে ভুলে যাওয়ার রোগ হলো। তোকে বললাম না হেয়ালি করবি না। যা, তোকে কিছু করতে হবে না, শুধু আমার বৌমার একটা ছবি আর নাম্বার দে। কুচকানো ভ্রুজোড়া যেন কুচকে যায় আরহামের। ভালোভাবে তাকায় সে মায়ের দিকে। না, দেখে তো মনে হচ্ছে না তার মা তার সাথে মজা করছে। আমি কবে বিয়ে করলাম মা? তুমি আমার বউ কোথায় পেলে? ছেলের কথায় এবার যেন অগ্নিমূর্তি ধারণ করলেন নীলিমা শিকদার। হালকা চেঁচিয়ে উঠলেন তিনি। খোকা, আমাকে দেখে কি তোর মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? ড্রয়িং রুমে যে বলে এলি কাকে নাকি তুই পছন্দ করিস, তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো।
কুচকানো ভ্রু জোড়া আপনা আপনি সমান হয়ে গেল আরহামের। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতেই মনে পড়ে গেল ড্রয়িং রুমে বলা কথাগুলো। নিজে নিজেই চমকে ওঠে আরহাম। তখন যা বলেছিল এক প্রকার আনমনেই বলেছিল সে। কার বর্ণনা দিয়েছিল সে সকলের সামনে? চোখের সামনে ভেসে উঠল সকালের মেয়েটির চোখ জোড়া। হ্যাঁ, সে সেই চোখের বর্ণনাই দিয়েছিল। কিন্তু কেন? নিজেই নিজেকে প্রশ্ন করলো আরহাম। সকাল 11:23। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে ব্রেঞ্চে বিধ্বস্ত অবস্থায় বসে আছে আরহাম। দৃষ্টি তার অপারেশন থিয়েটারের দিকে। পরনে শুভ্র পাঞ্জাবি লাল বর্ণ ধারণ করেছে, সারা শরীর রক্তে ভিজে আছে। দেখে মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করেছে সে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা চোখের সামনে বারবার ভেসে উঠছে। কানে একটা নারী কণ্ঠ বারবার প্রতিধ্বনিত হচ্ছে। না, আর সহ্য করতে পারছে না আরহাম। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে। নির্বাচনের পর শপথ গ্রহণের পালা এসেছে। কালকেই সকল ব্যবস্থা করেই রাখা হয়েছিল। আজকে সকাল 11টায় শপথ গ্রহণ করানো হবে। সব কিছু পর্যবেক্ষণ করছিল পুলিশ এবং বিভিন্ন আইনসভার মানুষ। যত পারছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মিডিয়ার মানুষ এবং বিভিন্ন উচ্চ পদস্থ মানুষের বিচরণ চলছে। তখনই সেখানে উপস্থিত হয় আরহাম। শুভ্র পাঞ্জাবি পায়জামা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চোখে কালো সানগ্লাস, ঘাড় সমান লম্বা চুলগুলো আলগোচে পিছনে ছুটি করা। দেখে মনে হচ্ছে কোনো মাফিয়া। উপস্থিত জনগণের মধ্যে হৈ হৈ পড়ে যায়। মন্ত্রীর এরকম সাজ কত মেয়ের হার্ট ব্রেক করছে সে যদি জানতো। গাটরা তাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। রাগে ফোঁসফোঁস করছে শুভ্রা। শুভ্র রঙের একটি শাড়ি জড়ানো তার গায়ে, ঠিক যেন শুভ্রপরী। তার সাথে থাকা কয়েকটা মেয়ে মন্ত্রীমশাইয়ের সৌন্দর্যের প্রশংসা করছে। সহ্য হচ্ছে না তার। তারা কেন করবে? মন্ত্রীমশাই তো শুধু তার। আরহামের থেকে কিছুটা দূরত্বে এসে তার ধৈর্য আর ধরতে না পেরে কল দিল আরহামের নাম্বারে। সবেমাত্র সামনের দিকে এগিয়ে ধরেছিল আরহাম। ফোন বাজতেই থেমে যায় সে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা যায়। হয়তো বুঝতে পেরেছে কে কল দিয়েছে। পকেট থেকে ফোন বের করার সাথে সাথে তার মুখের হাসি আরেকটু প্রসারিত হয়। ফোনের স্ক্রিনে জলজল করছে একটি নাম, শুভ্রপরী। দীর্ঘ সময় পর কালকে রাতে একবার এই নাম্বার থেকে কল এসেছিল। তখন রমণীটি হয়তো জানতো না তার মন্ত্রীমশাই তার সম্পর্কে সকল তথ্য বের করেছে। এখনও হয়তো জানে না। এখন সে খোলা বইয়ের মতো মন্ত্রীমশাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মন্ত্রীমশাই। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? এত তাড়াতাড়ি বলে গেছেন? দাঁত কিরমির করছে শুভ্রা। কালকে রাতেও তো এই লোক তার কথা শুনেছিল, তাহলে আজকে কিভাবে তার কণ্ঠস্বর চিনতে পারছে না? এদিকে মুখ টিপে হাসছে আরহাম। সে বুঝতে পারছে অপর পাশের মানুষটি রেগে গেছে। আরহামের মুখে হাসি দেখে সকলে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। আপনি কে বলছেন? আর আমার ব্যক্তিগত নাম্বার কোথায় পেলেন? আপনি এমন কোনো ব্যক্তি যাকে আমার মনে রাখার কথা? রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় শুভ্রা। আপনার বাচ্চার মা আমি। ডান দিকে তাকান। অবাক হয় আরহাম। সে ভাবতেও পারেনি এমন কোনো জবাব দিবে মেয়েটি। আরও একবার অসভ্য নির্লজ্জ মেয়ে বলে আখ্যায়িত করে শুভ্রাকে। আরহামের ডান দিকে অবস্থান শুভ্রার। আরহাম তাকায় সেই দিকে। দেখতে পাই শুভ্র রাঙ্গানো রমণীটিকে। শুভ্রা এগিয়ে আসছিল আরহামের দিকে। গাটরা বাধা দিতে চাইলে আরহাম নিষেধ করে তাদের। তাছাড়া অনেকেই চিনতে পেরেছে শুভ্রাকে। এই তো কালকে সেই নির্লজ্জ মেয়েটা। আরহামের প্রায় কাছেই চলে এসেছে শুভ্রা। তখনই দেখতে পাই কেউ একজন আরহামের দিকে বন্দুক তাক করেছে দূর থেকে। চমকে যায় শুভ্রা। হাতে থাকা ফোনটা পড়ে যায় নিচে। আরহাম রুকুচকে তাকায় তার দিকে। মন্ত্রীমশাই। জোরে চিল্লিয়ে ওঠে শুভ্রা। কিছু বুঝে ওঠার আগেই পরপর দুটো গুলি চলার শব্দ পাওয়া যায়। হতভম্ব হয়ে যায় সকলে। আরহাম তাকায় তার বুকের উপর পড়ে যাওয়া রমণীটির দিকে। বুকে তরল জাতীয় কিছু অনুভব করে সে। মাথা যেন কিছুক্ষণের জন্য শূন্য হয়ে গেছে। যতক্ষণে বুঝতে পারে ঘটনা ততক্ষণে পড়ে যেতে নেয় শুভ্রা। নিজ বাহুরে আগলে নেয় তাকে আরহাম। তাকায় একবার দূরে অবস্থানরত মানুষটির দিকে, যে কিনা গুলি চালিয়েছে। পুলিশ কিছু করার আগেই লোকটি পালিয়ে যায় সেখান থেকে। আরহামের মস্তিষ্ক সচল হতেই দ্রুত শুভ্রাকে নিয়ে গাড়িতে উঠে সে। ফাহিম ছিল স্টেজে কোনো একটা কাজে। সময় হলো না তাকে সাথে নেওয়ার। খুব দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় আরহাম। এতক্ষণের ঘটনা গুলিগুলো সকলের মাথার উপর দিয়ে গেল। কী থেকে কী হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে? সকলে এটা ঠিকই বুঝতে পেরেছে গুলি করা হয়েছিল আরহামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে নিউজ চ্যানেলগুলোতে হৈ হৈ উঠে যায়। হ্যাঁ মেয়ে, চোখ খোলো। শুভ্রপুরী, এই শুভ্রপুরী, চোখ খোলো বলছে। অবাক হয় ড্রাইভার।
আরহামকে এর আগে কখনোই এত বিচলিত হতে দেখেনি সে। আরহামের এতক্ষণে মনে পড়ে শুভ্রা মাস্ক পরা আছে। একটানে খুলে ফেলে সেই মাস্ক। চোখের সামনে দৃশ্যমান হয় আদুরে এক মুখশ্রী। ভয়ঙ্কর সুন্দর সেই চোখজোড়া বন্ধ, গোলাপের ন্যায় ঠোঁটজোড়া কেমন প্রাণহীন দেখা যাচ্ছে। হাসপাতালে পৌঁছে শুভ্রাকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করে সে। সকলেই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার আরহামের কোনো ভাবান্তর হচ্ছে না। হাসপাতালে উপস্থিত হয় ফাহিম। পাগল পাগল অবস্থা তার। নিজের একমাত্র আদুরে বোন অপারেশন থিয়েটারে, মানতে পারছে না সে। তাকে কেন তার বোনের জায়গায় আঘাত করা হলো না? তার ছোট্ট নিষ্পাপ বোন যে কষ্ট পাচ্ছে। আরহাম কারো উপস্থিতি টের পায়, তাকায় সামনের দিকে। দেখতে পায় বোনের জন্য ফাহিমের আতঙ্কিত চেহারা। দেখতে পায় ফাহিমের চোখে বোনকে সুরক্ষা না দিতে পারার অপরাধবোধ। বাসায় জানিয়েছিস ফাহিম? না। এখনই জানানোর দরকার নেই। আচ্ছা। আরহাম বুঝতে পারছে ফাহিমের ভিতরের অবস্থা। দৃষ্টি ঘুরিয়ে আবার তাকায় অপারেশন থিয়েটারের দিকে, যেখানে এক শুভ্রপরী চিকিৎসা চলছে। তখনই ডাক্তার বেরিয়ে আসে ওটি থেকে। উঠে দাঁড়ায় আরহাম। শি ইজ আউট অফ ডেঞ্জার স্যার। যেহেতু বুলেট দুটো বুকের অনেকটা উপর দিকে লেগেছে, তাই বেশি সমস্যা হয়নি। কিছুক্ষণ পর কেবিনে শিফট করানো হবে। বলে ডাক্তার চলে যায় নিজ বরাদ্দকৃত কেবিনে। আরহাম যেন এতক্ষণ এটা শোনার অপেক্ষাতেই ছিল। খোঁজ নেই ফাহিম, কে বা কারা এমন করলো, আর সাজিদকে গোডাউনে নিয়ে যাও। আরহামের এমন শান্ত কণ্ঠ শুনে চমকে ওঠে ফাহিম। সাজিদকে কেন গোডাউনে নিয়ে যেতে বলছে? ভাই, শুভ্রার জ্ঞান ফিরা অবধি থাকি আপনি বাসায় যান ভাই। বাইরে মিডিয়ার লোকজন হুমড়ি খেয়ে পড়ে আছে। গার্ডরা অনেক কষ্টে তাদেরকে আটকিয়ে রেখেছে। আপনি চলুন, আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি। এখানে থাকা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আরহাম মনোযোগ দিয়ে শুনি ফাহিমের কথা। এই ছেলেটাকে সে দু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। আরহাম তাকায় একবার শুভ্রার দিকে, যাকে কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে। এতটুকু সময়ের মধ্যে মেয়েটির সাথে কি হয়ে গেল ভাবতে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে আরহাম। অতপর ফাহিমের সাথে হাঁটা ধরে। ফাহিম আরহামকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসে। পুরো হাসপাতাল গার্ড দিয়ে ঘিরে রাখা। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আরহাম। তার শরীরে লেগে থাকা সব রক্ত ধুয়ে যাচ্ছে। চেয়ে আছে সে রক্তের দিকে। কিছু সময়ের ব্যবধানে কত বড় ঘটনা ঘটে গেল। সকালের কথা ভাবতেই দমে যাওয়া রাগ আবার বেড়ে যায়। সে কিভাবে এতটা অসতর্ক হতে পারল? নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তার। সামনে থাকা আয়নায় সজোরে ঘুষি মারে আরহাম। মুহূর্তের মধ্যেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আয়নাটি। সাথে তার হাত থেকে বইতে শুরু করলো রক্তের ধারা। না, সে নিজের রক্ত দেখে মোটেও বিচলিত হচ্ছে না, বরং তার শরীরে লেগে থাকা শুভ্রার রক্ত তাকে বিচলিত করছে। ভুলতে পারছে না সেই শুভ্রার রক্তাক্ত দেহটি। কিভাবে তার চোখের সামনে চঞ্চল হরিণীর ন্যায় চোখজোড়া শীতল হয়ে গেল। আরহামের জন্যই তো আজকে মেয়েটার এত বড় ক্ষতি হলো। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে তার। আজ তো শুভ্রার জায়গায় তার হাসপাতালে থাকার কথা ছিল। সময় মতো মেয়েটি না আসলে হয়তো সে নিজেই আজ রক্তাক্ত হতো। আরহাম পারছে না আর ওসব ভাবতে। মাথা ছিঁড়ে যাচ্ছে তার। যত দ্রুত সম্ভব বের হয় ওয়াশরুম থেকে। মেয়েটাকে ওভাবে রেখে সে কোনোভাবেই থাকতে পারছে না। টিভির দিকে তাকিয়ে আছে রেজাউল চৌধুরী। রাগে তার শরীর কাঁপছে। টিভির স্ক্রিনে চলছে সকালের ব্রেকিং নিউজ। সব জায়গায় শুধু একই খবর দেখা যাচ্ছে, মন্ত্রী আরহাম শিকদারকে মারার চেষ্টা। আবার বেঁচে গেলি তুই আরহাম। রেজাউল চৌধুরীর পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাজিদ। ভয়ে কাঁপছে তার হাত পা। ইতিমধ্যে কিছু অশ্রব্য শব্দ শুনতে হচ্ছে তাকে। হঠাৎ কিছুর বিকট শব্দে মাথা তুলে তাকায় সামনের দিকে। দেখতে পাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া টিভি আর রাগে ফুঁসতে থাকা রেজাউল চৌধুরীকে। আর কিছু বুঝে ওঠার আগে তার গলা চেপে ধরে রেজাউল চৌধুরী। এক নাগারে কিছু অশ্রব্য শব্দ ব্যবহার করেই সে। এদিকে সাজিদ নিঃশ্বাস নিতে পারছে না, হাত পা ছুটাছুটি করছে। বস, আর হাশেমের দুর্বলতা সম্পর্কে জানতে পেরেছি। অনেক কষ্টে উচ্চারণ করে সাজিদ। রেজাউল চৌধুরীর কানে কথাটা পৌঁছাতেই ছেড়ে দেয় সাজিদের গলা। মেঝেতে পড়ে যায় সাজিদ। জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। আরেকটু হলেই তার শরীর থেকে জানটাই বেরিয়ে যেত। মনে মনে কিছু অশ্রব্য শব্দ ব্যবহার করে সে রেজাউল চৌধুরীর জন্য। সাজিদের কথা শুনেই রেজাউল চৌধুরীর চেহারায় মুহূর্তে খুশির ঝলক দেখা যায়। শুভ্রার কেবিনের বাইরে পুরো খান পরিবার দাঁড়িয়ে আছে। তারা টিভিতে খবর দেখে জেনেছে সবটা। ফাহিমের বাবা মিস্টার আজাহিদ খান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ছেলের দিকে।
ফাহিম মাথা নিচু করে আছে। ইশতিয়াক খান আনোয়ারা খানকে সামলাচ্ছেন। ফারজানা খান পারছেন না ছেলেকে কয়েকটা চড় মারতে, হয়তো হাসপাতাল না হলে এতক্ষণে মারতেন। বোনের এমন অবস্থা কি করে হলো ফাহিম? ফাহিম তাকায় তার বড় ভাই ফারহাদের দিকে, আবার মাথা নিচু করে ফেলে সে। ফারহাদ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ভাইয়ের পানে। ফাহিমের থেকে উত্তর না পেয়ে তেড়ে আসতে নাই সে। রূপন্তী শক্ত করে ধরে ফেলে ফারহাদের হাত। সে জানে এখন তার স্বামীকে ছেড়ে দিলে নিশ্চিত কোনো অঘটন ঘটাবে। খুব ভালো করেই জানে সে ফারহাদের রাগ সম্পর্কে। ফাহিম সব ঘটনা খুলে বলে। তার কথা শুনে উপস্থিত সকলে আরও রেগে যায়। তাদের বাড়ির একমাত্র মেয়ের এই অবস্থা কোনোভাবেই মানতে পারছে না তারা। শুভ্রা যে ওখানে যাবে তা তো জানানো হয়েছিল ফাহিমকে, তাহলে সে কেন শুভ্রাকে নিরাপদ রাখতে পারলো না? নিজের প্রতি নিজের ধিক্কার জানাতে ইচ্ছা করছে ফাহিমের। সে কেন পারল না তার বোনের খেয়াল রাখতে? আজাহিদ খান কিছু বলতে নেবে তার আগে সেখানে উপস্থিত হয় শিকদার পরিবার। চমকে ওঠে সবাই। আরহাম কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় ফাহিমের সামনে। ফাহিমকে মাথা নিচু করে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় তার। কিছু সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারে ফাহিমের মাথা নিচু করে থাকার কারণ। ফাহিম, তুই নিশ্চয়ই এমন কিছু করিস নে যার জন্য মাথা নিচু করে থাকতে হবে? আরহামের আওয়াজ শুনতেই ফাহিম মাথা তুলে তাকায় তার দিকে। চোখ ছলছল করছে তার। কিছু বলার জন্য মুখ খুলতেই আরহাম জোরে ধমক দেয় তাকে। ফাহিম, যা হয়েছে তাতে নিশ্চয় তোর কোনো হাত নেই, তাহলে এইভাবে অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিস কেন? এক থাপ্পড় সব দাঁত ফেলে দেব, সোজা হয়ে দাঁড়া। উপস্থিত সকলের নজর পড়ে তাদের দিকে। এমনিতেও মন্ত্রী আরহাম শিকদার এসেছেন এখানে, তার উপর আবার ধমকও দিচ্ছেন। সকলের চোখ অবগতায় ছেয়ে যায়। নীলিমা শিকদার বসেছেন আনোয়ারা খানের পাশে। ফারজানা শিকদার আর রেজিনা শিকদারের সাথে তিনিও যোগ হয় আনোয়ারা খানকে বোঝাচ্ছিলেন। আনোয়ারা খান কান্না করেই যাচ্ছেন। ছেলের এমন ধমক শুনে বিরক্ত হয় তিনি। আসাদ শিকদারও বিরক্ত হয়েছেন। সব জায়গায় খালি মন্ত্রীগিরি। ফাহিম চট করে সোজা হয়ে যায়। প্রচণ্ড ভয় পায় সে আরহামকে। আরহাম বলেছে মানে এখন যদি সে মাথা নিচু করে থাকে তাহলে নিশ্চিত থাপ্পড় খেতে হবে। হতদন্ত হয়ে প্রায় ছুটে আসেন নওশাদ খান। তার পেছনে তার দুই ছেলে রাহাত খান আর রিমন খান। যমজ ভাই এরা দুজন, বিয়েও একসাথেই করেছে তারা। আর অবাক করা বিষয় হচ্ছে তাদের স্ত্রীরাও একই সাথে 7 মাসের অন্তঃসত্ত্বা। তারা এতক্ষণ অফিসে থাকার কারণে ঘটনা জানতে পারেননি। কিছুক্ষণ আগেই রেজিনা শিকদার তাদের জানিয়েছেন। মন্ত্রীর পরিবারকে দেখে তারা কিছুটা অবাক হয়। রেজিনা শিকদার এগিয়ে আসেন স্বামী এবং ছেলের দিকে। রাত 8টা। ধরণীতে অন্ধকারের আগমন ঘটেছে আরও কিছুক্ষণ আগে। শুভ্রার অপারেশনের 9 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও জ্ঞান ফেরেনি তার। এই নিয়ে ডাক্তাররাও চিন্তায় আছেন। খান পরিবার এখনও শুভ্রার কেবিনের বাইরে। শিকদার পরিবারে থাকতে চেয়েছিলেন শুভ্রার জ্ঞান ফেরা অবধি, কিন্তু আহাজিদ খান বাসায় পাঠিয়েছেন তাদের। তারা বলে গেছে শুভ্রার জ্ঞান ফিরলে যেন তাদের জানানো হয়। যতই হোক তাদের ছেলের প্রাণ বাঁচিয়েছে এই মেয়ে। রেজিনা খান আর রূপন্তীকে বাড়িতে পাঠানো হয়েছে। বাড়িতে 2জন অন্তঃসত্ত্বা মেয়ে আছে যে তাদেরও খেয়াল রাখতে হবে। আনোয়ারা খান আর ইশতিয়াক খান থাকতে চাইলেই তাদের থাকতে দেয়নি কেউ। এমনিতেও বয়স হয়েছে তাদের। যদি অসুস্থ হয়ে পড়েন বলা হয়েছে শুভ্রার জ্ঞান ফিরলে তাদের আবার হাসপাতালে নিয়ে আসা হবে। আবরার আর ফাহিম বেরিয়েছে। তাদেরকে বেরোতে দেখে কেউ কিছু বলেনি। বাকি সকলে এখনও উপস্থিত শুভ্রার কেবিনের বাইরে। ভিতরে আছেন ফারজানা খান। পিটপিট করে চোখ খুলে তাকায় শুভ্রা। নিজের অবস্থান বোঝার চেষ্টা করেই সে। নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। বোঝার চেষ্টা করছে কেন সেই হাসপাতালে। কিছু সময়ের মধ্যে মস্তিষ্ক সচল হয়ে যায় তার। প্রত্যেকটা দৃশ্য চোখের সামনে ভাসতে শুরু করে। তার মন্ত্রী মশাইকে মারতে চেয়েছিল কি? সে যদি না থাকতো তাহলে কি হতো তার মন্ত্রী মশাই? ভাবতেই আটকে ওঠে শুভ্রা। পরক্ষণেই আবার কিছু একটা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। তার মন্ত্রীমশাই তাকে কোলে তুলেছিল। জ্ঞান হারানোর আগেই সে দেখেছিল তার মন্ত্রীমশাই তাকে কোলে তুলে গাড়িতে বসিয়েছিল। ইস, ভাবতেই কেমন কেমন যেন লাগছে তার। নার্স এসেছিল শুভ্রার অবস্থা পর্যবেক্ষণ করতে। শুভ্রাকে হাসতে দেখে আশ্চর্য হয়ে যান তিনি। জোরে চিৎকার করে ওঠে, চমকে ওঠে শুভ্রা। খান পরিবার নার্সের চিৎকার শুনে দ্রুত প্রবেশ করে কেবিনে। শুভ্রার দিকে নজর পড়তেই যেন সকলের বুক থেকে ভারী পাথর নেমে যায়। পরক্ষণে নার্সের দিকে তাকায় তারা। নার্সের চিৎকার করার কারণ বুঝতে পারছে না। কি হয়েছে সিস্টার? নার্স ভয়ে ভয়ে তাকায় শুভ্রার দিকে, যে কিনা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নার্সের দিকে। আপনি হাসছিলেন কেন? আমি ভয় পেয়েছিলাম তো। আজ পর্যন্ত কাউকে আমি দেখিনি এরকম অবস্থায় হাসতে। আমি ভেবেছিলাম জিন ভর করেছে আপনার উপর।
রাগ উঠে যায় শুভ্রার। কি সুন্দর তার মন্ত্রী বসাইকে নিয়ে ভাবছিল সে, তাতে তো বাগড়া দিল, এখন আবার বলছে জিন ভর করেছে তার উপর। বাকি সকলে কৌতূহলী হয়ে তাকায় শুভ্রার দিকে। এবার বিরক্ত হয় শুভ্রা। কি হয়েছে, এভাবে তাকানোর কি আছে? আমি কি কোনো জাদুঘরের জিনিস মনে হচ্ছে আমায়? থতমত খেয়ে যায় সকলে। এই মেয়েকে দেখে কি মনে হবে এর সাথে কি হয়েছে, দুটো গুলি খেয়ে এভাবে কথা বলছে। বনি, একসাথে বলে ওঠে ফারহাদ, রাহাত আর রিমন। শুভ্রা তাকায় তার 3 কাজিন ভাইয়ের দিকে, তার দৃষ্টি আরও কাউকে খুঁজছে। ফারহাদ বলে তাকে সকলের কথা। আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না। দীর্ঘশ্বাস ফেলে সকলে। এই মেয়ে কখনো নিজের কষ্ট প্রকাশই করে না। আপনি হাসছিলেন কেন ওভাবে? নার্সের কথা শুনে শুভ্রা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে ওঠে, মন্ত্রীমশাইয়ের কথা ভাবছিলাম। ইস, দুটো গুলি লাগার জন্য উনি আমাকে কোলে তুলেছিলেন। যদি আরও দুটো গুলি লাগতো, না জানি আরও কত কিছু করতো। শুভ্রার কথা শুনে হতভম্ব সকলে। এই মেয়ে আসলেই নির্লজ্জ, কি বলছে এসব? কিন্তু আরও 2টি গুলি লাগার কথা শুনে ধমকে ওঠে সকলে। বাচ্চা বাচ্চা মুখ করে তাকায় শুভ্রা সকলের দিকে, যেন তার মতো নিষ্পাপ আর কেউ নেই। ততক্ষণে একজন ডাক্তার প্রবেশ করে শুভ্রার কেবিনে। সকলকে একসাথে কেবিনের ভেতরে দেখে বাইরে যেতে বলে। অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত একটা গোডাউন। বাইরে থেকে যে কেউ ভাববে ভুতুরে গোডাউনটি। দিনের বেলাতেও সচরাচর এই গোডাউনের আশেপাশে কাউকে দেখা যায় না। কয়েকটা মোমবাতি জ্বালানো ভিতরে, হালকা আলোয় দেখা যাচ্ছে চারপাশের কিছু দৃশ্য। মেঝেতে পড়ে আছে একটা ছেলের মরাদেহ। ভীষণ বাজেভাবে মারা হয়েছে ছেলেটাকে। শরীরের একটু অংশ মনে হয় ফাঁকা নেই, যেখানে আঘাত করা হয়নি। দেখে মনে হচ্ছে কেউ নিপুণতার সাথে ছেলেটির শরীরে ব্লেড চালিয়েছে। ফাহিম, এটাকে ফেলে আসবে রেজাল চৌধুরীর বাড়ির সামনে। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফাহিম। মন্ত্রী আরহাম শিকদারের হিংস্রতা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত সে, কিন্তু আজকের আরহামের সাথে সে আগের আরহামের কোনোভাবেই মিল খুঁজে পাচ্ছে না। গলা শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে যাচ্ছে ফাহিমের। আরহাম বোধহয় বুঝতে পারল ফাহিমের অবস্থা। পাশে রাখা এক বালতি পানি ছুঁড়ে মারল ফাহিমের দিকে। হকচকিয়ে যায় ফাহিম, ফ্যাল ফ্যাল করে তাকায় আরহামের দিকে। আরহাম কোনো হেলদোল নেই, সে শান্তভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। ভাই, কি করলেন এটা? করুণ কণ্ঠে বলল ফাহিম। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মনে হলো তোর পানির দরকার, তাই দিয়ে দিলাম। কেন, পানি দিয়ে ঠিক করে নি? ভ্রু কুচকে ফেলে ফাহিম, মনে মনে নিজেকে ধিক্কার জানায়। এরকম মুহূর্তে এমন কথা, এটা মন্ত্রী মশাইয়ের দ্বারাই সম্ভব। যা, পানি খেয়ে এটাকে ফেলে আয়। লাশটার দিকে ইশারা করিয়ে বলে। মাথা নাড়ায় ফাহিম। ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভাইয়া নামটা জলজল করছে। কিছুটা ভয় পেয়ে যায় ফাহিম। তার বোনের কিছু হলো না তো? হাত কাঁপছে ফাহিমের, যদি কোনো খারাপ খবর শুনতে পায়। ফাহিমের অবস্থা দেখে ভ্রু কুচকায় আরহাম। আরেকবার ফোন বাজতেই কাঁপা কাঁপা হতে ধরে সে। ওপাশ থেকে বোনের কণ্ঠ শুনে বুকের মধ্যে যেন কষ্টের নদীটা মুহূর্তে শুকিয়ে পরিণত হয়। মুখে প্রকাশ পায় চওড়া হাসি। বনি, ফাহিমের মুখে বনি শুনে কিছুক্ষণ থমকে যায় আরহাম। মেয়েটির কি কিছু হয়েছে ভাবতে কেমন যেন লাগতে শুরু করলো তার। তুমি একদম কথা বলবে না ভাইয়া, তুমি আমার কাছে আসোনি কেন? উপাসের কণ্ঠস্বর শুনে ফাহিম বুঝতে পারি তার বনি তার উপর কি পরিমাণ অভিমান করে আছে। অভিমান করিস না বনি, আমি আসছি এক্ষুনি। ঠাস করে কল কেটে দেয় শুভ্রা। হেসে ফেলে ফাহিম শুভ্রার বাচ্চামো দেখে। আরহামের দিকে তাকায় সে, যে কিনা এতক্ষণ তার দিকে ভ্রু কুচকে তাকিয়েছিল। ভাই, বনির জ্ঞান ফিরেছে। মুহূর্তেই কুচকানো ভ্রুচোরা শিথিল হয়ে যায় আরহামের। ঠোঁটের কোণে দেখা যায় হালকা মৃদু হাসি, কিন্তু সেই হাসি দেখতে পেল না ফাহিম। আরে আমি তো এখন ঠিক আছি বড় বাবা, তুমি বেকার চিন্তা করছো। আর ছোট বাবা, তুমিও তাল মিলাচ্ছ তোমার ভাইয়ের সাথে। আমি কিন্তু মানবো না এইসব। বলছি না আমি এখন একদম ঠিক আছি। তোমাদের মেয়ের এখনো বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নাতি নাতনিকে না দেখে আমার কি কিছু হতে পারে বলো তো? আরহাম এসেছিল শুভ্রাকে দেখতে। দরজার কাছে আসতেই শুভ্রার এমন লাগাম ছাড়া কথা শুনি সেখানেই থ হয়ে দাঁড়িয়ে পড়ে আরহাম। এই মেয়ে যে আসলে নির্লজ্জ তার প্রমাণ ইতিমধ্যে অনেকবার পেয়ে গেছে সে। আরহামের ঠিক পেছনে ছিল ফাহিম। বোনের এমন কথা শুনে না চাইতেও উচ্চস্বরেই হেসে ওঠে সে। সে হয়তো ভুলে গেছে তার থেকে ঠিক 3 হাত দূরত্বে আরহামের অবস্থান। হেসে যেন মাটির সাথে লুটোপুটি খাচ্ছে ফাহিম। তখনই শুভ্রার কেবিন থেকে বের হয় খান পরিবার। আরহামকে দেখেই তারা কিছুটা অবাক হয়।
শুভ্রার দাদা দাদিকেও আনা হয়েছিল শুভ্রার জ্ঞান ফেরার পর। সকলেই আরহামের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাহিমকে হাসতে দেখে সকলেই তার দিকে তাকায়। এভাবে হাসছো কেন ফাহিম? গম্ভীর কণ্ঠে বলে ওঠেন আজাহিদ খান। ফাহিমের হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তেই চুপসে যায়। তার বাবা যে তার উপর প্রচণ্ড রেগে আছে জানে সে। বোনের কথা শুনে একদম নিচু কণ্ঠে উত্তর দিল ফাহিম। আদেও কেউ শুনতে পেল কি তার কথা? ইতোপূর্বে আরহামের সাথে পুরো খান পরিবারের পরিচয় হয়ে গেছে, তাই সে আজাহিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুভ্রর এখন কেমন অবস্থা আঙ্কেল? না, উত্তর দিলেন না আজাহিদ খান। তিনি প্রচণ্ড ক্ষেপে আছেন আরহাম আর ফাহিমের ওপর। তাদের বেখেয়ালির জন্যই তার ভাইয়ের একমাত্র মেয়ের আজ এই অবস্থা। সব থেকে বড় কথা, এই মন্ত্রীকে বাঁচাতে গিয়ে তাদের বাড়ির মেয়ের সাথে এই ঘটনা ঘটে গেছে। খান বাড়ির অনেকেই রেগে আছে আরহামের উপর। ইশতিয়াক খান সবটা বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতেই বলে ওঠেন, দিদিভাই ঠিক আছে, আরাম, তুমি চিন্তা করো না। দীর্ঘশ্বাস ফেলে আরহাম। তার তো কিছু করার ছিল না। সে যদি জানতো শুভ্রা ওভাবেই তাকে বাঁচাবে, তাহলে কখনোই সে শুভ্রাকে সেখানে উপস্থিত থাকতে দিত না। আমি বোনের সাথে দেখা করব বাবা। ছেলের এমন করুণ কণ্ঠ শুনে আজাহিদ খান তাকায় ছেলের দিকে। আমরা চলে যাচ্ছি, তোমার মা আর ফারাদ থাকবে এখানে, তুমি দেখা করে বাসায় চলে এসো। বলেই তিনি হাঁটা ধরলেন সামনের দিকে। ফারজানা খান আর ফারহাদ বাদে খান বাড়ির বাকিরা চলে যায় বাড়ির উদ্দেশ্যে, কারণ হাসপাতালে এতজন থাকা যাবে না। ফাহিমের চোখে পানি ছলছল করছে। ফারজানা খান এগিয়ে আসে ছেলের দিকে। যাও, আরহামকে নিয়ে ভেতরে যাও। শুভ্রা অভিমান করেছে তোমার উপর। ফাহিম তাকায় আরহামের দিকে। আরহাম ওকে ইশারায় বোঝায় সে যাবে না শুভ্রার কেবিনের ভিতরে। তাকে দেখে নির্লজ্জ মেয়েটা আবার কি না কি কাণ্ড করে বসে। কাছের দরজায় বাইরে থেকেই দেখবে। ফাহিমও আরহামের ইশারা অনুযায়ী একাই ভিতরে প্রবেশ করে। আরহাম বাইরে থেকে দেখে শুভ্রাকে। ভিতরে কিছু একটা দেখে ততক্ষণে দৃষ্টি সরিয়ে ফেলে সে। কেমন অদ্ভুত লাগছে তার, কিন্তু বুঝতে পারছে না নিজের বর্তমান অনুভূতি। অতপর ফারজানা খান আর ফারহাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাইরেই তার জন্য গার্ড অপেক্ষা করছে। ফাহিম হয়তো কখনোই তাকে একা ছাড়তো না। শিকদার বাড়িতে জানানো হয়েছে শুভ্রার জ্ঞান ফেরার কথা। তারা আসতে চাইলে বারণ করেছে খান পরিবার। বলেছে সকালে এসে দেখা করতে, রাতে আসার দরকার নেই। ফাহিম ভিতরে প্রবেশ করে যেন 440 ভোল্টের ঝটকা খায়। আল্লাহ, সে কি ভুল দেখছে? নই হাত দিয়ে একবার ভালো করে চোখ পরিষ্কার করে নেয়। না, সামনে থাকা দৃশ্য তো পরিবর্তন হলো না। তার মানে সে ঠিকই দেখছে। বনি, নির্লজ্জতার একটা সীমা আছে। তুই তো দেখি সেটা অতিক্রম করে ফেলেছিস। শুভ্রা তাকায় ফাহিমের দিকে। কোনো কিছু না বলে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। মনোযোগ দেয় হাতে থাকা ছবিটির দিকে। তার মন্ত্রী মশাইয়ের ছবিতে সে চুমু খাচ্ছিল। তাতে লজ্জা পেতেই হবে কেন? বনি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আগে থেকে বুঝতে পারলে তোকে কখনোই ওখানে যেতে দিতাম না। আজ আমার জন্য তোর এই অবস্থা। বলতে বলতেই ফাহিমের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভ্রা তাকায় তার ভাইয়ের দিকে। কে বলবে এটা ওর কাজিন হয়? তাকে দেখে মনে হচ্ছে তার নিজের বোনের সাথেই এমন হয়েছে। শুভ্রা নিজেকে ভাগ্যবতী মনে করে। তার পরিবারের সকলেই তাকে খুব ভালোবাসে। ধুর ভাইয়া, দিলে তো এত সুন্দর রোমান্টিক মুডের 12টা বাজিয়ে। আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি কিভাবে বুঝবে কোনটা রোমান্টিক মুড? তুমি তো আর কারো প্রেমে পড়োনি। বলে কাল ফুলিয়ে ফেলে শুভ্রা। ফাহিম ভ্রু কুঁচকে ফেলে। এই শুভ্রা নামক মেয়ে যে কখনো ঠিক হবার নয় সে জানে। কিভাবে তাকে এসব বলে দিল? আমি তোর বড় ভাই হই বনি, সম্মান দে। একটু তো লজ্জা কর, নিজের বড় ভাইকে এভাবে বলছিস। আর তুই এই হাসপাতালে তোর মন্ত্রী মশার ছবি কিভাবে পেলি? নার্সের কাছে পেয়েছি। নার্স বলে কি না মন্ত্রীমশাইকে সে ভালোবাসে, তার সাথে ছবি নিয়ে ঘোরে। কত বড় সাহস নার্সের! আমিও কিছুক্ষণ কথা শুনিয়ে ছবিটা নিয়ে এসেছি। বলো ভালো করিনি আমি? মন্ত্রীমশাই শুধু এই শুভ্রার, আর কারো নয়। দরজার কাছ থেকে উচ্চ স্বরে হাসির শব্দ শোনা যায়। ফারহাদ হাসতে হাসতে দরজার কোনো রকমই ধরে দাঁড়িয়ে আছে। ফাহিম কিছুক্ষণ শুভ্রা আর ফারহাদের দিকে তাকিয়ে নিজেও উচ্চ স্বরে হেসে ওঠে। ভোরের আলো ফুটেছে বেশ কিছু সময় আগে। রেজাউল চৌধুরীর ভোরে হাঁটার অভ্যাস আছে। প্রতিদিন সকালে তিনি কয়েকজন গার্ডকে নিয়ে বের হন হাঁটার জন্য। আজকেও তার ব্যতিক্রম হয়নি। খুশি মনেই তিনি বের হলেন গার্ডদের নিয়ে।
কিন্তু কে জানতো আজকের সকাল তার জন্য এমন হবে। জানলে হয়তো তিনি বের হতেন না বাইরে, অথবা আরও নিরাপত্তার ব্যবস্থা করতেন। তার চোখের সামনে পড়ে আছে সাজিদের ক্ষতবিক্ষত দেহ। আটকে ওঠেন তিনি। কি নির্মমভাবে মারা হয়েছে এই ছেলেটাকে। ভাবতেও তার শরীরের শির দ্বারা বয়ে যাচ্ছে আতঙ্কের জোয়ার। লাশটার দিকে তাকানোই যাচ্ছে না। বিভৎস অবস্থা। শরীরের প্রতিটি জায়গায় কাটা, সামান্য জায়গাও ফাঁকা নেই। দেখে বোঝাই যাচ্ছে ব্লেড দিয়ে কাটা হয়েছে। রেজাউল চৌধুরীর শরীর থরথর করে কাঁপছে। সাথে থাকা গার্ডরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না এনার মতো জঘন্য একজন মানুষ কেন সামান্য একটা লাশ দেখে এমন ভয় পাচ্ছে। তার কাছে তো এসব দেখা নিত্যদিনের ব্যাপার। তিনি নিজে তো একই কাজ করেন। রেজাউল চৌধুরী দাঁড়িয়ে থাকতে পারলেন না আর। গার্ডদের সাহায্যে চলে আসে বাড়ির ভেতরে। বলে আসেন লাশটা সরিয়ে ফেলতে। শিকদার বাড়িতে চলছে নীরবতা। কালকে সকালেও এই বাড়িতে ছিল খুশির আমেজ। খাবারের টেবিলে সকলে নীরবতা পালন করছে, কারণ মুখে কোনো কথা নেই। তাদের বাড়ির ছেলে তো সুস্থ আছে, কিন্তু তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে যে মেয়েটি নিজের জীবনের পরোয়া করেনি, তার জন্য চিন্তায় সবাই। মেয়েটিকে দেখার কৌতূহল সকলের মধ্যেই বিদ্যমান। আরহাম সিঁড়ি পেয়ে নামতে নামতেই দেখে নেয় সকলের ভাবভঙ্গি। তার সব কাজিনদের মধ্যে বড় সে। নিজেকে আলাদা এক কঠোরতার পর্দায় আবৃত করে রেখেছে, যার কারণে কারোর সাথে খুব বেশি সখ্যতা নেই তার। কাজিনরা সকলেই তাকে ভয় পায়। এমনকি তার মুখের ওপর কেউ কথা বললে না পরিবারের। তাকে নামতে দেখে নীরব ডাইনিং টেবিল যেন আরও নীরব হয়ে গেল। সকলেই মাথা নিচু করে মনোযোগ দিল খাবার খাওয়ায়। আরহাম তার নির্দিষ্ট চেয়ারেই বসল। সকলের দিকে একবার তাকিয়ে নিজেও খাওয়ায় মনোযোগ দিল। বাসায় কি কিছু হয়েছে মা? হঠাৎ আরহামের কথা শুনে সকলে চমকে ওঠে। শান্ত পরিবেশে হঠাৎ এমন কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হচ্ছে। সকলে তাকায় আরহামের দিকে। কি নিষ্ঠুর এই পুরুষ! কত বড় বিপদ হতে যাচ্ছিল ভাবতেই সকলের অন্তরাত্মা কেঁপে উঠছে। নিহাতি মেয়েটা ছিল, আর ইনি বলছেন কোনো কিছু হয়েছে। নীলিমা শিকদার শান্ত দৃষ্টি ফেলে আরহামের উপর। না, কিছুই তো হয়নি। কি হবে এই বাড়িতে? যেখানে স্বয়ং মন্ত্রীর বাস, সেখানে কি আর কিছু হতে পারে? মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে আরহাম। রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকেই তার মা। পছন্দ করে না এসব নীলিমা শিকদার। কিন্তু আরহাম তো আরহাম, সেই রাজনীতি করেই ছাড়ল। ছেলে মন্ত্রী হয়েছে, তবুও তার কোনো হেলদোল নেই। বাকিদের নীলিমা শিকদারের কথা শুনে হাসি পেলেও চুপ করে আছে তারা। এখানে হাসলে তাদের যে একজনের মাথাও ঘাড়ে থাকবে না ভালো করেই জানে। আরিফা তালুকদার আরহামকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আরহাম মেয়েটাকে দেখতে যেতে চাচ্ছি আমরা। আরহাম একবার তাকায় তার ফুপির দিকে, তারপর বাকি সকলের দিকে। সকলের মুখেই সে দেখতে পাচ্ছে শুভ্রাকে দেখার কৌতূহল। টিভিতে নিশ্চয়ই দেখেছো? হতাশ হন আরিফা তালুকদার। তার ভাইয়ের ছেলে বরাবরই ঘাটতারা। একটু সহজভাবে বললে কি হয়, সে দেখতে যেতে হবে না? মেয়েটা সুস্থ হোক, তারপর হয় একদিন এই বাড়িতে আনা যাবে। তখন দেখে সবাই মেয়েটা ফাহিমের চাচাতো বোন। নীলিমা শিকদার আর আসাদ শিকদার বাদে সকলেই অবাক হয়। এরা দুই ভাই বোন তাহলে একই রকম। এই যেমন ফাহিম আরহামের সকল বিপদে আগিয়ে থাকে, তেমন মেয়েটাও মুগ্ধ হয় সকলেই শুভ্রার উপর। আরহাম, খাওয়া শেষ হলে আমরা যাচ্ছি হসপিটালে। মেয়েটিকে দেখে আসতে হবে। আচ্ছা। কথা বলতে বলতেই খাওয়া শেষ হয়েছে আরহামে। নিজের কাজে বের হয় সে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। খাবার টেবিলে কথা বলা আরহামের পছন্দ নয়, তাও আজকে কথা বলল। শুভ্রা পারছে না নাচতে, খুশি খুশি লাগছে ওর। সকলে ওর দিকেই তাকিয়ে আছে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শুভ্রার। সে তো নিজ কাজেই ব্যস্ত। তার মন্ত্রী মশাই রাতে তাকে দেখতে এসেছিল। কিছু সময় আগে ফারহাদ জানিয়েছে তাকে। তখন থেকে শুভ্রার মুখ থেকে যেন হাসি সরছেই না। শুভ্রা মামনি, তুমি হাসছো কেন এভাবে? তুমি না ব্যথা পেয়েছো? তোমার কষ্ট হচ্ছে না? ছোট্ট হৃদের কথাই ধ্যান ভাঙে শুভ্রার। সে বাচ্চাটাকে কিভাবে বোঝাবে তার মামনি কেন হাসছে। 6 বছরের হৃদ শুভ্রার ন্যাওটা হয়েছে। বাবু, তোমার শুভ্রা মামনির ব্যথা একদম সেরে গেছে। দেখো, একটুও ব্যথা করছে না। বাবাই যে বললো তুমি অনেক ব্যথা পেয়েছো, তাই আমি তোমার কোলে উঠতে পারবো না। ব্যথা পেয়েছিলাম তো শোনা, কিন্তু দেখো না, এখন আমি একদম সুস্থ আছি। তাহলে আমাকে কোলে নাও। রুমন্তি এসে চট করে কোলে তুলে নেয় হৃদকে। সে ভালো করেই বুঝতে পেরেছে শুভ্রা কষ্ট হলেও হৃদকে কোলে নিতে চাইবে। শুভ্রা,
একদম পাকনামি করবে না। ব্যথায় জোরে নড়তেই পারছে না, সে নাকি এখন হৃদকে কোলে নেবে। চুপচাপ শুয়ে থাকো। আর হৃদ, দেখছো তোমার শুভ্রা মামনি অসুস্থ, তাহলে কেন কোলে উঠতে যাচ্ছ? ধমকে ওঠে রূপন্তী। হৃদ আর শুভ্রা কাচুমাচু হয়ে যায়। সকলেই মুখ টিপে হাসছে। শুভ্রা কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হয় নীলিমা শিকদার আর আসাদ শিকদার। শুভ্রা অবাক হয় তাদের দেখে। বাকি সকলে শান্তভাবেই আছে। তারা এসেছে মনে নিশ্চয়ই তার মন্ত্রীমশাইও এসেছে, ভাবতেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তার মন। কিন্তু না, দিল তো তার মনটা ভেঙে। আসেনি তার মন্ত্রীমশাই। কেমন আছো মা? একদম সুস্থ শাশুড়ি মা। বলে জিভে কামড় দিয়ে ধরে শুভ্রা। এটা কি বলল ও? খানবাড়ি সকলে একটু অবাক হয়ে তবে পাত্তা দেয় না। তারা জানে এমন কিছুই হওয়ার ছিল। নীলিমা শিকদার আর আসাদ শিকদার অবাক নয়নে তাকিয়ে আছে শুভ্রার দিকে। দুঃখিত আন্টি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। বোকা বোকা হেসে বলে শুভ্রা। তারাও আর এই বিষয়ে কান না দিয়ে কিছুক্ষণ শুভ্রার সাথে কথা বলে চলে আসে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসে শুভ্রা। ইস, কি লজ্জার বিষয়। নিজেই নিজেকে বলে, শুভ্রা, এটা তুই কি করলি? আল্লাহ, কি লজ্জা, কি লজ্জা। আবার বলে, শুভ্রা, তুই আবার কোন দিন থেকে লজ্জা পাওয়া শুরু করলি? এসব আজগুবি জিনিস ভাবতে ভাবতেই ফিক করে হেসে দেয় সে। কি সুন্দর প্রাণোচ্ছল সে হাসি। চোখে মুখে হাসি ছড়িয়ে পড়েছে। তাকে হাসতে দেখে খান পরিবারের সকলেই মুখে হাসি ফুটে ওঠে। কেটে গেছে 1 মাস। শুভ্রাকে বাড়িতে আনা হয়েছে আরও আগে। এখন সে সুস্থ প্রায়। এর মধ্যে একদিনও তার মন্ত্রী মশাইয়ের সাথে দেখা হয়নি। সে ভেবে রেখেছে তার মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলবে না। শুভ্রা অসুস্থ, তবুও কেন তাকে তার দেখতে হইল না? কিন্তু তার বেহায়া মন শুনল কি আর তার কথা? সেই তো ফোন দিয়েই দিল আরহামের নাম্বারে। কল যাওয়ার কিছু সেকেন্ডের মধ্যে রিসিভ হয় অপর পাশ থেকে। যেন অপর পাশের ব্যক্তি জানতো এক্ষুনি তাকে কেউ কল করবে। অবাক হয় শুভ্রা। আসসালামু আলাইকুম মন্ত্রীমশাই। আরহাম কিছু সময় তাকিয়ে থাকে ফোনের দিকে, অতপর নিজের কণ্ঠে কঠোরতা নিয়ে জবাব দেয় সে। শুভ্রা বুঝতে পারল মন্ত্রী মশাই কোনো কারণেই রেগে আছে হয়তো, তাই যথাসম্ভব নিজের কণ্ঠে কোমলতা নিয়ে বলে, কেমন আছেন মন্ত্রীমশাই? এই মেয়ে, তুমি এটা জানতে রাত 12টায় আমায় কল করেছ? আপনি কি কোনো কারণে রেগে আছেন মন্ত্রীমশাই? তোমাকে বলতে বাধ্য নই। বলে ঠাস করে কল কেটে দেয় আরহাম। শুভ্রার চোখে পানি ছলছল করছে। সে এমন কি বলল যার জন্য তার সাথে এভাবে কথা বলল? উঠে দাঁড়ায় সে। বিছানার পাশের টেবিল থেকে বাবা মায়ের একটা ছবি নিয়ে চলে যায় বারান্দায়। আরহাম নিজের মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছে খাটের এক পাশে। সামনে পড়ে আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ল্যাপটপ। ল্যাপটপটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। এমন অবস্থা হয়েছে, কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সব কিছু শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া আরহাম কিছুতেই আজ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। শুভ্রার সাথে কথা বলার সময় আরহাম ল্যাপটপে কিছু একটা করছিল। তখনই ল্যাপটপে কিছু একটা নজরে আসতেই মুহূর্তেই শান্ত আরহাম আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে। চোখজোড়া অসম্ভব পরিমাণে লাল হয়ে আছে তাই যত দ্রুত পারল কল কেটে ফেলেছে সে, যেন তার রাগের প্রক্রিয়া শুভ্রার উপর না হয়। তবু তার মনে হচ্ছে শুভ্রা কষ্ট পেয়েছে, আর একটু স্বাভাবিকভাবে কথা বলা উচিত ছিল। পরক্ষণে আবার মনে হলো মেয়েটাকে নিয়ে এত ভাবার কি আছে? সে তো অন্য সকল সাধারণ মানুষের মধ্যে একজন তার কাছে। সত্যি কি তাই? নিজ মনে প্রশ্ন জাগিয়ে তার আবার নিজে নিজেই উত্তর দেয় সে, হ্যাঁ সত্যিই তাই। মেয়েটা তাকে ভালোবাসে, সে তো বাসে না। আর কিছু ভাবতে পারল না আরহাম। তার পাশে পড়ে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। আরহামের ঠোঁটে ভেসে উঠল চমৎকার এক হাসি। দমে গেল সকল রাগ। কিন্তু ফোন হাতে নেওয়ার পর কাঙ্ক্ষিত মানুষটির কলের জায়গায় অন্য কারোর কল দেখে মুরঝিয়ে গেল তার হাসি। মুখে ভেসে উঠল কিছুক্ষণ আগের দমে যাওয়া রাগ। একটি নতুন দিনের সূচনা। রংপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র হাতে নিয়ে বসে আছে ফাহিম। চোখ তার আটকে আছে বিশ্ববিদ্যালয়ের নামের দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কি দেখছিস ওইভাবে ফাহিম? আরহামের কথায় জবাবে হাতে থাকা আমন্ত্রণপত্রটি বাড়িয়ে দেয় তার সামনে। আরহাম প্রসন্ন সূচক দৃষ্টিতে তাকায় ফাহিমের দিকে। ফাহিম আরহামের দৃষ্টি বুঝতে পেরে বলে ওঠে, ভাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নবীন বরণ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, যেহেতু আপনি এখানকার বর্তমান মন্ত্রী। তাছাড়া কি? আর কিছু না ভাই। থেমে যায় ফাহিম। আরহাম সুকুচকে ফেলে।
আমতা আমতা করে বলে ফাহিম। তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু লুকালো। আরহাম কিছুক্ষণ সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। ফাহিমকে সে বিশ্বাস করে ফাহিম নিশ্চয়ই এমন কিছু করবে না যার দ্বারা সে আরহামের সামনেই খারাপ প্রমাণিত হবে। তাই আরহাম আর কিছু জিজ্ঞেস করে না, ফাহিমকে জানিয়ে দেয় সে যাবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে অদিতির সাথে বসে আছে শুভ্রা। মুখে যেন আমাবস্যা নেমেছে। শুভ্র মুখশ্রী কেমন যেন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। অদিতি জানে কেন তার প্রাণপ্রিয় বান্ধবী এভাবে বসে আছে, তাই সেও শুভ্রার সাথে চুপচাপ বসে আছে। আমি কি খুব খারাপ আদি? কণ্ঠে ঝরে পড়ছে কষ্ট। অদিতি অবাক হয়ে যায় শুভ্রার এমন প্রশ্নে। শুভ্রার মুখে এমন কথা সে মোটেও আশা করেনি। তুই কেন খারাপ হতে যাবি শুভ্রা? তুই খারাপ কে বললো তোকে? তাহলে যাকে ভালোবাসি সে কেন আমার সাথে কথা বলে না? আমার সামান্য কথায় কেন রেগে যায় সে? অদিতি এবার বুঝতে পারে শুভ্রার কথার মানে। শুভ্রা যে মন্ত্রী আরহাম শিকদারের বিষয় কতটা পাগল সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। তোর মন্ত্রীমশাই কিছু বলেছে নাকি? রাতে সব ঘটনা খুলে বলে অদিতিকে। অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলেই শুভ্রার কথা শোনে। শুভ্রা, আরহাম শিকদার মন্ত্রী মানুষ, সব সময় নানান বিষয়ে চাপের উপরে থাকে। হতে পারে কোনো বিষয় নিয়ে রেগেছিল আর তুই কল করায় তোর ওপরে রাগ ঝেড়ে দিয়েছে। আর উনি কিভাবে বুঝবেন তোর মন খারাপের কথা? তুই ওনাকে ভালোবাসিস, উনি তো ভালোবাসেন না। শুভ্রা মনোযোগ দিয়ে শুনি অদিতির কথা। সে ভাবে হয়তো অদিতি যা বলছে সেটা সঠিক। পর মুহূর্তেই অদিতির শেষ কথাটা তার কানে বাজতে শুরু করে। তুই ওনাকে ভালোবাসিস, উনি তো তোকে ভালোবাসেন না। বুকে চিনচিন ব্যথা অনুভব করে শুভ্রা। সত্যি তো তার মন্ত্রীমশাই তাকে ভালোবাসে না, কিন্তু মানতে এত কষ্ট হচ্ছে কেন? তার মন্ত্রীমশাই তো তাকে চিনতও না। সেদিন সেই দুর্ঘটনা না ঘটলে হয়তো ও জানতেও পারতো না ফাহিমের চাচাতো বোন সে। অদিতি শুভ্রার মনের অবস্থা বুঝতে পেরে বলে ওঠে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে শুভ্রা। শুভ্রার ভেতরে কোনো আগ্রহ দেখতে পেল না অদিতি, কিন্তু সে জানে এখন যে কথাটা বলবে তাতে করে নিশ্চিত শুভ্রা আনন্দে লাফিয়ে উঠবে। অদিতি বলতে যাবে তার আগেই শুভ্রার চোখে কেউ দেখে ঢেকে ফেলে হাত দিয়ে। শুভ্রা ছটফট করতে শুরু করে। অদিতি প্রথমে হক চুকিয়ে গেলেও মেয়েটিকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। ইশারায় অদিতিকে চুপ করতে বলে মেয়েটি। কণ্ঠে যথাসম্ভব পরিবর্তন এনে কথা বলে সে, বলুন তো আমি কে মিস খান? মেয়েটির হাতের স্পর্শ চিনতে ভুল করেনি শুভ্রা। কণ্ঠস্বর শুনে একদম নিশ্চিত হয়ে যায় মেয়েটিকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রাইমা। শুভ্রার চোখ ছেড়ে দেয় রাইমা। মুখ ফুলিয়ে বসে পড়ে শুভ্রার পাশে। এই মেয়ে সব সময় তাকে চিনতে পারে। হেসে ওঠে অদিতি আর শুভ্রা, কিন্তু শুভ্রা বুঝতে পারছে না রাইমা তার ভার্সিটিতে কী করছে। রাইমা শুভ্রার অবস্থা বুঝতে পেরেই মুচকি হাসে। তুই আর অদিতি তো এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস। আমরা তো গাজীপুরে থাকি, তাই বাবা মা ওখানেই আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছিল। ওখানে ভালো লাগছিল না। পরে তোকে যখন দেখতে গিয়েছিলাম হাসপাতালে, তখন খুব ভয় পেয়েছিলাম তোর অবস্থা দেখে। বাবা মাকে অনেক বোঝাই আমি তোদের সাথে পড়তে চাই। যেহেতু নানু ভাইদের বাসা এখানে, তাই তারা রাজি হয়ে যায়। এখন থেকে এখানেই থাকবো। লাফিয়ে ওঠে শুভ্রা, রাইমাকে জড়িয়ে ধরেই ঘুরতে শুরু করে। তার মানে তুই আমাদের সাথে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিস? রাইমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শুভ্রার খুশি আর দেখে কি কিছুক্ষণ পর শান্ত হয়ে অদিতিকে জিজ্ঞেস করে, তুই না কিসের সারপ্রাইজের কথা বলছিলি? রাইমার কথাই বলতাম তোকে। তার মানে তুই সবটা জানতিস? শুভ্রা বুঝতে পারে অদিতি সব জানত, তাই মুখ ফুলিয়ে বসে পড়ে ও। রাইমা আর অদিতি একে অপরের দিকে চাওয়াচাই করে প্রাক ভাঙা দিয়ে শুরু করে তাদের প্রাণপ্রিয় বান্ধবীর। দিনটা তাদের এভাবেই খুনছুটির মধ্যে কেটে যায়। এর মধ্যে তাদের জানানো হয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ করা হবে। একটা আলিশান ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রেজাউল চৌধুরী। চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এসে প্রবেশ করে বাড়িটির ভিতরে। বাড়ির ভিতরের অবস্থা দেখে খারাপ লাগছে তার, তবুও কিছু করার নেই। ভিতরে বিভিন্ন জায়গায় জায়গায় দেশি বিদেশি নেশাদ্রব্য দিয়ে ভর্তি। রেজাউল চৌধুরী এগিয়ে যান একটি ঘরের দিকে। ঘরের দরজা খোলা থাকায় ভিতরে কিছুটা দৃশ্য তার নজরে পড়ে যায়। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে সে চলে আসে ড্রয়িং রুমে। মুখে ফুটে উঠেছে স্পষ্ট রাগ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে তিনি। প্রায় 1.5 ঘন্টা পর তার সামনে উপস্থিত হয় একজন সুঠাম দেহি যুবক। এসেই রেজাউল চৌধুরীর
পাশেই সোফায় শরীর এলিয়ে দিয়ে বসে পড়ে। তাদের সামনে দিয়ে আধুনিক পোশাক পরিহিত একজন মেয়ে বেরিয়ে যায় বাড়ির বাইরের দিকে। রেজাউল চৌধুরী চুপচাপ সব দেখে যান। তার তো কিছু করার নেই। নিজেকে শান্ত করে কিছু সময় যুবকটির সাথে কথা বলে দ্রুত গতিতে বেরিয়ে যান তিনি বাড়িটি থেকে। তার এমন অবস্থা দেখে হাসি যুবকটি। আরিফা তালুকদার 2 দিন আগে এসেছিল শিকদার বাড়ি। মেয়ের চোরাচুরিতে এখানে মেয়েকে রাখতে হচ্ছে তাকে। আজকে চলে যাবেন তারা। ড্রয়িং রুমে আসাদ, শিকদার আর আরহাম বাদে সকলেই আছেন। ভাবি, মেয়েটাকে রেখে যাচ্ছি, দেখলে না কি জেদ ধরে বসেছিল। চিন্তা হচ্ছে একটা মাত্র মেয়ে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে আমার। চিন্তা করতে হবে না আরিফা, রাইমা এখানে ভালো থাকবে। বাড়িতে আমি আর বাবা শুধু একা থাকি। আসাদ আর আরহাম তো সারাদিন কাজে বাহিরে থাকে। রাইমা থাকলে আমারও একজন কথা বলার মানুষ থাকবে। তাছাড়া তোমার ছেলে আরিফ আর বৌমা তো আছেই। সব থেকে বড় কথা, তোমরা দুজন সাথী আছে, আমার তো তাও নেই। কিছুটা হতাশার সাথে বললেন নীলিমা শিকদার। তার ছেলের থেকে 4 বছরের ছোট আরিফের 2টা বাচ্চা, অথচ তার ছেলে কিনা এখনও বিয়েই করেনি। আরিফা তালুকদার কিছুটা হেসে ওঠেন। আরও কিছু সময় কথা বলে তাদের সাথে। রাইমাকে কিছু উপদেশ দেন আরিফা তালুকদার। অতঃপর রেজাউল তালুকদার আর তিনি বেরিয়ে পড়েন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ যেতে হবে তাদের। ক্লাস না করেই চলে এসেছে শুভ্রারা। বান্ধবীদের বিদায় দিয়ে সে চলে এসেছে পার্টি অফিসের সামনে। হাত বাড়িয়ে একবার সময় দেখে নেয় শুভ্রা। আর তার ঠিক 6 মিনিট পর তার কাঙ্ক্ষিত মানুষটি বের হবে ভেতর থেকে। সে ভালো করেই জানে, কারণ তার মন্ত্রীমশাই সময় সচেতন মানুষ। ফাহিমের কাছ থেকে খবর পেয়েছে সে। মন্ত্রীমশাই আর ফাহিম বের হবে কিছু সময়ের মধ্যে। মন্ত্রীমশাইয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে শুভ্রা। গাড়িটা আটকাতে চাইলেই ফাহিমের সাথে কথা বলিয়ে দিল। আরহাম বের হচ্ছে বাইরে। তার পেছনেই ফাহিম দোয়া দরুদ পড়তে পড়তে আসছে। শুভ্রা যে এখানে আছে সে জানায়নি আরহামকে, তাই তো ভয়ে এমন করছে। নিজের গাড়ির কাছে কোনো মেয়েকে উল্টো ফিরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় আরহাম। মেয়েরা তার আশেপাশে থাকুক মোটেও পছন্দ নয় তার। ফাহিমের দিকে তাকায় সে। ফাহিম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আরহাম এগিয়ে যায় গাড়ির দিকে। গার্ড তো অনুমতি না নিয়ে কাউকে প্রবেশ করতে দিবে না, তাহলে এই মেয়েকে? গাড়ির সামনে এসে দাঁড়ায় সে। মেয়েটির থেকে তার দূরত্ব কয়েক হাত। মেয়েটির উদ্দেশ্যে কিছু বলার আগেই তার দিকে ফেরে মেয়েটি। অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় আরহাম। বিশ্বাস করতে পারছে না অসম্ভব মেয়েটি এইখানে। রাতে ঘটনা কেন্দ্র করে হলেও তো তার থেকে দূরে থাকার কথা এই মেয়ের। পরক্ষণেই আবার মনে হয় এই নির্লজ্জ মেয়ের দ্বারা সবই সম্ভব। না হলে রাতে খারাপ ব্যবহার করলো, তবু তার সামনেই উপস্থিত হয়েছে। আরহামের ভাবনার মাঝেই শুভ্রা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল আরহামকে। বরাবরের মতোই আজও শুভ্র রঙের পাঞ্জাবি তার মন্ত্রীমশাইয়ের শরীরে। চুলগুলোর দিকে নজর দেয় শুভ্রা, পিছনে ছুটি করে রাখা। কয়েকটা চুল অবশ্য মুখের সামনেই। কপালের ঠিক বাঁ পাশের কালো তিলটা শুভ্র মুখশ্রীতে যেন আরও সুন্দর করে তুলেছে। এই মেয়ে, এখানে কি করছো তুমি? তোমাকে বলেছি না আবার আশেপাশে আসবে না। আর তোমাকে ভিতরে প্রবেশ করতে কে দিল? ধ্যান ভাঙে শুভ্রার। কিছুটা ভাব নিয়ে সে বলে, প্রথমত আমি এখানে এসেছি ভাইয়ার জন্য, আর যেহেতু আপনি ভাইয়ার সাথে আছেন তাই আপনার আশেপাশে আসতেই হলো আমায়। না হলে আমার কোনো ইচ্ছে নেই আপনার মুখ দেখার। আর ভাইয়ার কথা বলাতে আমাকে ভেতরে প্রবেশ করতে দিয়েছে। হতভম্ব হয়ে যায় আরহাম আর ফাহিম। তারা বিশ্বাস করতেই পারছে না শুভ্রা এসব বলবেও। ফাহিম বড় বড় চোখ করে তাকালো শুভ্রার দিকে। আরহামের মুখে প্রকাশ পেল রাগের আভা। এই মেয়ে তার জন্য আসেনি, আবার তার নাকি মুখ দেখার ইচ্ছা নেই। সুদর্শন মন্ত্রী আরহাম শিকদারকে কেউ এভাবে বলল? তাছাড়া কিছুদিন আগেই না সকলের সামনে প্রেম নিবেদন করলো, আবার সেদিন রাতেও কল করে একই কথা বলেছিল। তাহলে এখন এমন ব্যবহার? বিশ্বজয়ের হাসি দিল শুভ্রা। মুখে মাছ থাকার কারণে কেউ দেখতে পেল না সেই হাসি। প্রতিশোধ নিল সে। তার উপর রাতে রাগ ঝেড়েছিল। এখন কেমন লাগে দেখুন মন্ত্রীমশাই, এই শুভ্রার সাথে রাগ দেখানো। ভাইয়া তাড়াতাড়ি ছুটি হয়েছে তাই ভাবলাম তোমায় দেখে যাই। এখন দেখা শেষ, আমি যাচ্ছি। বলেই 1 সেকেন্ডও দাঁড়ানো না শুভ্রা। সামনে রাখা বেনি পিছনে নিয়ে দ্রুত বেঁকে বেরিয়ে গেল। বাইরে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে উঠে পড়ল গাড়িতে। এখানে থাকলে এখন নিশ্চিত মন্ত্রীমশাইয়ের ছাড়ই শুনতে হতো। এদিকে আরহাম আর ফাহিম ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে। এত দ্রুত সব ঘটে গেল। আরহাম তো রাগে ফুঁসছে। এই মেয়ে চলে না গেলে হয়তো কিছু একটা করে ফেলতো আরহাম।